আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি মিজান বিএসসি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য নতুন একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হলাম। প্র্যাকটিক্যাল ক্লাসটির নাম হচ্ছে অথবা প্র্যাকটিক্যালের নাম হচ্ছে ব্লাড স্যাম্পল কালেকশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্লাড স্যাম্পল কালেকশন কত প্রকার আছে, কি কি। তার মধ্যে আমরা গত ক্লাসে ক্যাপিলারি ব্লাড কালেকশন, আর্টেরিয়াল ব্লাড কালেকশন এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এই তিনটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে বাকি থাকে হচ্ছে ভিনাস ব্লাড কালেকশন। চলুন আজকে আপনাদেরকে ভিনাস ব্লাড কালেকশন কিভাবে করে গল্পে গল্পে বিস্তারিত একটু আলোচনার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিনাস ব্লাড কালেকশন, যদি এই কালেকশনের কথা মনে আসে বা ভিনাস ব্লাড কালেকশন করতে চাই, তাহলে প্রথমতই আমাদেরকে তিনটা ভেনের কথা মনে আসে। ব্যাসিলিক ভেন, সিফালিক ভেন আর হচ্ছে মিডিয়াল কিউবিটাল ভেন। তো আমরা যখন ব্লাড টানতে যাই তখন সাধারণত এই তিনটা ভেন থেকে আমরা ব্লাড কালেকশন করি। এই তিনটা ভেনের মধ্যে যে ভেনটা বেশি প্রমিনেন্ট আছে সেইখান থেকে আমরা ব্লাড নেই, কিন্তু সুপারফিশিয়াল হলে কিন্তু আমরা ব্লাড নেই না। এখন কথা হচ্ছে, মনে করুন আপনার সামনে একজন রোগী আসছে আফ্রিকা থেকে অথবা আফ্রিকান। এখন তার শরীর এতটাই কালো কুচকুচে যে আপনি অনেকবার চেষ্টা করেও সিফালিক ভেন, ব্যাসিলিক ভেন আর মিডিয়াল কিউবিটাল ভেন পাচ্ছেন না। তাহলে এখন আপনি কি করবেন? আপনি মানে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু কোনো ভেনের আপনি সন্ধান পাচ্ছেন না। না পাচ্ছেন সুপারফিশিয়াল, না পাচ্ছেন মিডিয়াল কিউবিটাল, না পাচ্ছেন ব্যাসিলিক ভেন। যে সকল ভাইরা এরকম ক্লান্ত হয়ে যান, সেই সকল ভাইদের জন্য আমার পক্ষ থেকে চমৎকার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম: যখন আফ্রিকান কোনো রোগী আপনার সামনে চলে আসবে আর আপনি ভেন খুঁজে পাবেন না, তখন কি করবেন? তখন শুধু একটা কথা মনে রাখবেন, সেটা হলো যে এই যে সিফালিক ভেন, ব্যাসিলিক ভেন, মিডিয়াল কিউবিটাল ভেন অথবা শুধু মিডিয়াল কিউবিটাল ভেন, আজীবন কেমন পর্যন্ত মাথায় রাখবেন যে বাইসেপ টেন্ডনের মিডিয়ালি থাকে হচ্ছে মিডিয়াল কিউবিটাল ভেন। অর্থাৎ আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু মাথায় রাখবেন যে বাইসেপ টেন্ডনটা কোথায়, এবং বাইসেপ টেন্ডনের মিডিয়ালি গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন মিডিয়াল কিউবিটাল ভেন। অর্থাৎ আপনাকে আর চিন্তা করতে হবে না যে কে কালো, কে ফর্সা, কে মোটা, কে পাতলা, কে চিকন। এইটা নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু সবসময় মাথায় রাখবেন যে বাইসেপ টেন্ডনের মিডিয়ালি হচ্ছে কিউবিটাল ভেন। প্রিয় ভাই বোনেরা, এবার ধরেন আপনি মিডিয়াল কিউবিটাল ভেন পেয়ে গেলেন, অথবা সিফালিক ভেন পেয়ে গেলেন, অথবা ব্যাসিলিক ভেন আপনি পেয়ে গেছেন। আপনি ব্লাড কালেকশনও করলেন, কিন্তু ব্লাড কালেকশন করার পর দেখা যাচ্ছে কি যে স্যাম্পল হিমোলাইজড হয়ে যাচ্ছে। তো তখন যখন ল্যাবের কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্যারেরা আপনাকে কোশ্চেন করে যে এই স্যাম্পলটি হিমোলাইজড কিভাবে হলো, তখন আপনি ইজিলি একটা সহজ, একটা কমন একটা অ্যান্সার দিয়ে দেন, যেগুলো আমাদের এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে অ্যান্সারগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। সেই অ্যান্সারটা হচ্ছে যে আমি তো আমার মতো করে কালেকশন করেছি, কিন্তু স্যাম্পল যে কিভাবে হিমোলাইজড হয়ে গেছে এটা আমি জানি না। অথবা আপনারা বলেন যে টেস্ট টিউবের সমস্যা ছিল মনে হয়, এজন্য স্যাম্পলটি হিমোলাইজড হয়ে গেছে। আপনি এতটুকু বলেই বা আমি এতটুকু বলেই পার পেয়ে যাই। কিন্তু ভাই ও বোনেরা, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি এটা, যে মনে করুন আমরা 3cc সিরিঞ্জ আমরা যে ব্যবহার করি, অথবা আমরা 4cc সিরিঞ্জ যে ব্যবহার করি, অথবা আমরা
5cc সিরিঞ্জ যে ব্যবহার করি, তো এই সিরিঞ্জগুলোর যে নিডল থাকে, আপনারা তো অবশ্যই নিডল চেনেন। তো এই নিডলের, মনে করেন 3cc সিরিঞ্জ, এই 3cc সিরিঞ্জের নিডলের দৈর্ঘ্য প্রস্থ কত? আর বিপরীতে আমরা শরীর থেকে যে ব্লাড নিচ্ছি, সেই ব্লাডের মধ্যে যে আরবিসি থাকে, সেই আরবিসির প্রস্থটা কত? আমরা কি কখনো একবার চিন্তা করে দেখেছি এটা? হয়তো ভাই বোনেরা আমরা অনেকেই চিন্তা করেছি, আবার অনেকে চিন্তা করি না। তো আমি আপনাদেরকে বলি, কথাটা হচ্ছে এমন যে একটা 3cc সিরিঞ্জের প্রস্থ 0.4 মিলিমিটার, দৈর্ঘ্য 34 মিলিমিটার। তাহলে আমি একটা সিরিঞ্জের প্রস্থ পাচ্ছি কত? 0.4 মিলিমিটার। বিপরীতে আমি একটা আরবিসির প্রস্থ কত পাচ্ছি? একটা আরবিসির প্রস্থ হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। ব্যাপারটা ভালো করে ফলো করুন। একটা 3cc সিরিঞ্জের প্রস্থ হচ্ছে 0.4 মিলিমিটার, আর একটা আরবিসির হচ্ছে প্রস্থ হলো প্রায় 7 থেকে 8 মাইক্রোমিটার। অর্থাৎ আপনি যখন ব্লাড ড্র করার জন্য সিরিঞ্জ মানবদেহে প্রবেশ করান, আর ব্লাড যখন সিরিঞ্জের সাহায্যে বের করতে থাকেন, তখন কিন্তু কি ঘটে? তখন একটা সিরিঞ্জের নিডলের মধ্যে দিয়ে দেখা যায় যে 1 থেকে 2টা আরবিসি খুব সহজে বিনা বাধায় কিন্তু বের হয়ে আসতে পারে। কিন্তু যখন আপনি খুব ফোর্সলি প্রেসার ক্রিয়েট করেন, তখন কি হয়? দেখুন, যেখানে 1 থেকে 2টা আরবিসি ইজিলি আসতে পারে, যখন আপনি ফোর্স ক্রিয়েট করেন তখন কিন্তু অনেকগুলো আরবিসি একসাথে জড়ায় যায়। তখন জড়ায় গেলে কি হয়? তখন আরবিসিগুলো ব্রেকডাউন হয়, আর আরবিসি ব্রেকডাউন হয়ে গেলে কি হয়? স্যাম্পলটা হিমোলাইজড হয়ে যায়। অর্থাৎ আপনার একটা ভুলের কারণেই একটা মানুষ অনেক কষ্ট করে টাকা দিয়ে যে টেস্ট করেছে, সেই টেস্টের রিপোর্টটা আপনার ব্লাড টানার ভুলের কারণে পুরো রেজাল্টে ভুল হয়ে যাচ্ছে। আর আমরা আমি কমন একটা লজিক দেখাই কি, যে টেস্ট টিউবে সমস্যা ছিল বা অন্য কোনো সমস্যা ছিল, এই কারণে স্যাম্পলটা হিমোলাইজড হয়ে গেছে। বন্ধুরা, চলুন এবার আপনাদেরকে ভেনাস ব্লাড কালেকশনের প্রসিডিউরটা গল্পে গল্পে একটু বলার চেষ্টা করি। প্রথমে রোগীকে হাত রাখার সুবিধাযুক্ত একটি চেয়ারে আরামদায়কভাবে বসাতে হবে। শিরাগুলো স্পষ্ট করার জন্য রোগীকে উপরের বাহু চাপ দিতে বলুন। কোণের সামনের অংশের অ্যান্টিকিউবিটাল মিডিয়াল ব্যাসিলিক শিরা সাধারণত ত্বকের নিচের চর্বির মধ্যে অবস্থিত এবং এটি যথেষ্ট বড় হওয়ায় সহজেই বড় ছিদ্রযুক্ত সুচ প্রবেশ করানো যায়। এটি প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত সোজাভাবে বিস্তৃত থাকে এবং সাধারণত স্পর্শ করে অনুভব করা যায়। এমনকি মোটা ব্যক্তিদের ক্ষেত্রেও যদি শিরাটি দেখা না যায় বা স্পর্শ অনুভব না হয়, তাহলে অন্য হাতের শিরা ব্যবহার করার চেষ্টা করুন। এখানে একটা ব্যাখ্যা আছে। সুপারফিশিয়াল শিরা ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো খুব সহজে সরে যায়। প্রয়োজনে গোড়ালির উপরের অংশ বা হাতের পেছনের শিরা ব্যবহার করা যেতে পারে। উপযুক্ত শিরা নির্বাচন করার পর রোগীর হাত টেবিলের কিনারায় সমর্থন দিয়ে রাখুন। সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত তোয়ালে দিয়ে শুকিয়ে নিন এবং গ্লাভস পরুন। এরপর সিরিঞ্জ বের করে সুচ সংযুক্ত করুন। হালকা ঘুরিয়ে সুচ লাগানো বা খুলে নেওয়া যায়। সুচের ব্যাভেল বা ধারালো মুখ ঠিক আপনার মুখের দিকে রাখুন। কনুইয়ের পায়ে 2 থেকে 3 সেন্টিমিটার উপরে টুর্নিকেট বেঁধে শিরার রক্তের প্রবর্তন আংশিকভাবে বাধাগ্রস্ত করুন। রোগীকে মুষ্টি বরাবর খোলা ও বন্ধ করতে বলুন। এতে শিরাগুলো রক্তে পূর্ণ হয়ে আরও স্পষ্ট হবে। তবুও শিরা স্পষ্ট না হলে আঙ্গুল দিয়ে ওই স্থানে কয়েকবার হালকা চাপ
দিলে শিরা আরো দৃশ্যমান হতে পারে। নির্বাচিত শিরার ওপরের ত্বক গজ ও অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন এবং শুকাতে দিন। সিরিঞ্জের প্লাঞ্জার সম্পূর্ণ ভেতরে ঢুকানো অবস্থায় ডান হাতের আঙ্গুল ও বুড়ো আঙ্গুলের মাঝে ধরে রাখুন। তর্জনী সূচের গোড়ার কাছে রেখে ত্বকে ছিদ্র করুন এবং মসৃণ ও দূরভাবে সূচটিকে ত্বকের নিচে প্রবেশ করান। সূচের ব্যাভেল উপরের দিকে রেখে শিরার মধ্যরেখা বরাবর রক্ত প্রবাহের দিক অনুসরণ করে 10 থেকে 30 ডিগ্রি কোণে প্রবেশ করান। বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্লাঞ্জার সামান্য পিছিয়ে এনে সিরিঞ্জে অল্প নেতিবাচক চাপ বা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করুন। সূচটি ধীরে ধীরে শিরার ভেতরে অগ্রসর করুন এবং ত্বকের ছিদ্রস্থল থেকে কয়েক মিলিমিটার সামনে শিরার প্রবেশ করান। এতে শিরার বিপরীত পাশ ভেদ এবং হেমাটোমা অথবা রক্ত জমাট বেঁধে ফুলে যাওয়া ঝুঁকি কমে যাবে। সূচ শিরায় প্রবেশ করলে হঠাৎ প্রতিরোধ কমে যাবে এবং রক্ত সিরিঞ্জে প্রবেশ করতে শুরু করবে। শিরা যত দ্রুত রক্তে পূর্ণ হচ্ছে তার চেয়ে দ্রুত রক্ত টানবে না। অতিরিক্ত চাপ প্রয়োগ করলে লোহিত রক্তকণিকার যান্ত্রিক ক্ষতি ও হেমালাইসিস হতে পারে। প্রয়োজনে রোগীকে মুষ্টি খোলা ও বন্ধ করতে বলা যেতে পারে, যাতে শিরায় রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। পর্যাপ্ত রক্ত সংগ্রহ হলে টুর্নিকেট খুলে ফেলুন এবং ছিদ্রস্থানের ওপর একটি পরিষ্কার জীবাণুমুক্ত তুলা বা গজ চেপে ধরুন। এরপর সূচ ধীরে ধীরে বের করুন, তবে গজটি একই স্থানে চেপে ধরে রাখুন। রোগীকে হাত ভাঁজ করে রাখতে বলুন, যাতে রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত ওই স্থানে চাপ বজায় থাকে। সংগৃহীত রক্ত ধীরে ধীরে পাত্রে ঢালুন। জোরে চাপ প্রয়োগ করবেন না, কারণ এতে লোহিত রক্তকণিকার ক্ষতি হতে পারে। যদি অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্যবহার করা হয়ে থাকে, তবে পাত্রটি 2 হাতের তালুর মাঝে আলতোভাবে ঘুরিয়ে রক্তের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ঝাঁকানোর সময় ফেনা তৈরি হওয়া উচিত নয়। এবার আমি টুর্নিকেট সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। টুর্নিকেট বাঁধার 30 সেকেন্ডের মধ্যে শিরা থেকে রক্ত সংগ্রহের চেষ্টা করুন। টুর্নিকেট 1 মিনিটের বেশি সময় ধরে বেঁধে রাখা যাবে না, কারণ শিরার মধ্যে রক্ত দীর্ঘ সময় স্থির হয়ে থাকলে তার স্বাভাবিক উপাদান পরিবর্তিত হতে পারে এবং বিশেষ করে রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আমার ভাই ও বোনেরা, শেষে আর একটি কথা বলবো। সব টেস্টের ক্ষেত্রে কিন্তু টুর্নিকেট দিয়ে বাঁধলে সঠিক রিপোর্ট পাওয়া যায় না। যেমন সিরাম ক্যালসিয়াম টেস্টের ক্ষেত্রে কিন্তু আপনি যদি টুর্নিকেট দিয়ে বেঁধে রক্ত নেন, তাহলে কিন্তু আপনার সঠিক রিপোর্ট আসবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। আরও নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।